পরের দিন সকাল ৯টা। মিতের মা এসে ছেলেকে ঘুম থেকে তোলেন। বাবাই ওঠ, তোর ফোনটা তখন থেকে বেজে যাচ্ছে। ঘুম চোখেই ফোনটা কানে লাগিয়ে মিত বলে, বলুন। ঘুম ভাঙল, একটা জরুরি খবর আছে। মিত চোখে হাত বুলে নিয়ে বলে, নতুন কিছু পাওয়া গেল? নতুন কিছু নয়, তবে ওপর মহল থেকে প্রচণ্ড চাপ আসছে। শ্যামল দত্ত ক্ষোভের সঙ্গে বললেন, ব্যানার্জি বাড়ি রাজনৈতিক যোগাযোগ কাজে লাগাতে শুরু করেছে। এসপি সাহেবের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে ২৪ ঘন্টার মধ্যে কোনো গোলমাল ছাড়া মেয়েটাকে উদ্ধার করা হয় আর পরিবারের কোনো সম্মানহানি না ঘটে। এইসব তো আপনাদের কাছে চেনা দৃশ্য। তা ঠিক, তবে উপর মহল থেকে যখন ক্রমাগত তোমার উপরে চাপ আসতে থাকবে তখন তুমি কার্যত একটু নার্ভাস হয়ে যাবে বই কি। তুমি কি সকালের দিকে একবার আসবে? সকালে আজকে আর পারবো না স্যার, যদি পারি বিকেলবেলায় তাড়াতাড়ি ঢুকছি। সন্ধে ৬টা নাগাদ মিতকে ঘরে ঢুকতে দেখেই শ্যামল দত্ত বললেন, এসো মৃত্যুঞ্জয়, এসো। ভাই, এবার তোমার ওই বিখ্যাত মগজাস্ত্রটার একটু ঝিলিক দাও দেখি। সকাল থেকে ওপর মহলের বড় সাহেব ৩-৩বার ফোন করে ফেলেছেন, আমি আর সামলাতে পারছি না। আমাকে হিয়ার ডায়েরিটা একবার বের করে দেখান তো স্যার। পাশে দাঁড়িয়ে থাকা সাব ইন্সপেক্টর অরিজিৎ ডায়েরিটা মিতের সামনে খুলে দেয়। তারপরে হাতের খবরের কাগজটা গোল করে মুড়িয়ে সশব্দে টেবিলে একটা বাড়ি মারে। আপনার মনে হয় শনি বকরি যাচ্ছে স্যার? নয়তো রাহুর দশা ধরেছে, নইলে ব্যানার্জি বাড়ির বড় বুড়োটা থেকে শুরু করে এসপি সাহেব সবাই আপনাকে ২৪ ঘন্টার মধ্যে এভাবে ঝাড় দিতে পারে। কে জানে রাহু কেতু আমার কপালে বসে কোন খেলা খেলছে। হিয়ার ছবি দিয়ে এলাকার গঙ্গার ঘাট থেকে শুরু করে বাসস্ট্যান্ড, স্টেশন, আতিপাতি করে সব জায়গায় খুঁজে ফেলা হয়েছে, কিন্তু কোথাও মেয়েটার কোনো খবর নেই। সিসিটিভি ফুটেজেও কিছু ধরা পড়েনি। বড় সাহেবকে যে কি উত্তর দেব? এই কেসটা মিটলে বৌদিকে বাড়িতে একটা বড় করে সত্যনারায়ণ আর বড় ঠাকুরের পুজো দিতে বলবেন স্যার, আর একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিজের গ্রহের প্রতিকারটাও করিয়ে নেবেন। মিত ডায়েরি থেকে মুখ তুলে তাকায় অরিজিতের দিকে। আপনি বুঝি এইসব খুব মানেন? ওরে বাবা, মানবো না? শোনো ভাই, গ্রহ নক্ষত্রের অবস্থান মতে কপালে যা থাকবে তার থেকে এক চুলো কেউ এগোতে পারবে না। আমি সকালে উঠে কাগজের রাশিফল দেখে তবে বাড়ি থেকে বেরোই। হাতে রোল করা কাগজটা খুলে শ্যামল দত্তের দিকে তাকিয়ে অরিজিৎ বলে, আপনার যেন কি রাশি স্যার? ধনু, তাই না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এই দেখুন, লেখাই আছে কর্মক্ষেত্রে গোলযোগ, শারীরিক অসুস্থতা। হঠাৎ ডায়েরিটা সশব্দে বন্ধ করে মিত। শ্যামল দত্ত আর অরিজিৎ দুজনেই চমকে ওর দিকে তাকায়। মিতের চোখে তখন ধারালো দৃষ্টি। অরিজিতের হাতে থাকা খবরের কাগজটির দিকে একবার, আর হিয়ার আঁকা ডায়েরির দিকে তাকিয়ে মিত গম্ভীর গলায় বলে, অরিজিৎ দা, গ্রহ নক্ষত্রের দশা কাটলো কি না জানি না, তবে ব্যানার্জি বাড়ির গোপন রহস্যের জটটা এবার মনে হয় খুলবে। শ্যামল দত্ত চট করে চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। কি বলছো? তুমি কিছু বুঝতে পেরেছো হয়তো, তবে আপনাকে কিন্তু শক্ত হতে হবে স্যার। এ কথা বলছো কেন? বলছি কারণ আমার অনুমান যদি সত্যি হয় তাহলে অপরাধী ঘরের ভেতরেই আছে। ব্যানার্জি বাড়ির সদস্যদের মধ্যে কাউকে সন্দেহ করছো? হিয়ার ছবি সেদিকেই ইঙ্গিত করছে। কেন এত ঘন্টার মধ্যে সেই ইঙ্গিত আমরা ধরতে পারলাম না, সেটাই প্রশ্ন। হিয়ার ছবি? মেয়েটা ছবি দিয়ে অপরাধীর দিকে ইঙ্গিত করে গেছে। টেবিলের উপর ডায়েরিটা আবার মেলে ধরে মিত। শ্যামল দত্ত চশমাটা নাকের ওপর ঠিক ঠেলে নিবিড় দৃষ্টিতে ছবির দিকে তাকালেন। অরিজিৎ টেবিলে একটু ঝুঁকে পড়ে। ভালো করে দেখুন স্যার, বিশেষ করে ৩ নম্বর ছবিটা। হ্যাঁ, এটা তো আমরা আগেই অনেকবার দেখেছি। একটা ঘড়ি, ঘড়ির ভেতর থেকে কতগুলো হাত বেরিয়ে মেয়েটার দিকে এগিয়ে আসছে। আর কিছু দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ৯টা, ১০টা, ১১টায় লাল কালি করা, মাঝখানে ১০-এর কালিটা একটু বেশি ডার্ক করে করা হয়েছে। এটা দেখে কি মনে হলো? মনে হয় মেয়েটাকে রাতের দিকেই হয়তো অত্যাচার করা হতো। মিত অরিজিতের দিকে একবার তাকালো। আপনারও তাই মনে হয়? হ্যাঁ, আমারও স্যারের মতোই একই কথা মনে হয়েছে, হয়তো রাত 10টা নাগাদই, তাই না স্যার? মিত মাথা নাড়ে। ঠিক এই জায়গাটাতেই ভাবনায় ভুল হয়ে যাচ্ছে। মানে মানে ওই যে ঘড়ি দেখে আপনারা সময়ের সঙ্গে তাকে জুড়ে দিয়েছেন। তুমি কিসের সঙ্গে জুড়তে চাইছো তাকে মৃত্যুঞ্জয়? শুধু সংখ্যাটা ধরুন স্যার, শুধু সংখ্যা। অরিজিৎ মাথা চুলকায়। কোন সংখ্যাটা ধরবো? ৯, ১০, ১১ কোনটা? তিনটেতেই তো লাল দাগ দেওয়া আছে। শ্যামল দত্ত অরিজিৎকে থামিয়ে বলেন, যদি ১০ও ধরি, মানে ওটাতেই লাল দাগটা সব থেকে বেশি ডার্ক, তাতেই বা কি বুঝবো বলো দেখি? ব্যানার্জি বাড়িতে একজন আছে স্যার যার সঙ্গে ১০-এর যোগ আছে। চোখ সরু করে মিতের দিকে তাকান শ্যামল দত্ত।
অরিজিৎকে বলেন, ব্যানার্জি বাড়ির মানুষগুলোর নামগুলো পরপর বলতে থাকো দেখি। ওই তো স্যার, অনির্বাণ, তার স্ত্রী সুলগ্না, দেবপ্রিয়, তার বউয়ের নাম সুচরিতা, মানবেন্দ্র, মকরধ্বজ আর মানস ব্যানার্জি, এরা হচ্ছে 3 বুড়ো। এছাড়া আছে অনির্বাণের মা আলোকমালা দেবী, মানবেন্দ্র, মকরধ্বজ আর মানসবাবুর স্ত্রীর নাম ভুলে গেছি, ডায়েরি দেখে বলতে হবে। তড়িঘড়ি করে নিজের টেবিল থেকে ডায়েরিটা আনতে ছুটে যায় অরিজিৎ। এই তো পেয়েছি। মানবেন্দ্র ব্যানার্জির স্ত্রী স্বপ্না, মকরধ্বজ বাবুর স্ত্রী বিনতা আর মানসবাবু বিয়ে করেননি। এছাড়া এনাদের 3 ছেলে অমিতেশ, অজিতেশ আর প্রমথেশ। শ্যামল দত্ত জিজ্ঞাসু চোখে তাকায় মিতের দিকে, কারণ নামের সঙ্গে তো আমি 10-এর কোনো যোগসূত্র পেলাম না ভাই। মুচকি হাসল মিত। 10ম রাশির নাম কি অরিজিৎ দা? 10ম রাশি? অরিজিতের পাশে পড়ে থাকা খবরের কাগজটা চটপট খুলে রাশিফলের পাতাটা মেলে ধরেন শ্যামল দত্ত। তারপরে ছুটে এসে জড়িয়ে ধরে মিতকে। সাবাস মৃত্যুঞ্জয়, এক্সিলেন্ট। কি হলো স্যার, কি দেখলেন? শ্যামল দত্ত অরিজিতের সামনে রাশিফলের পাতাটা মেলে ধরে বলেন, তাকিয়ে দেখো, 10ম রাশি হচ্ছে মকর। মকর মানে মকরধ্বজ? মৃত্যুঞ্জয়, আপনি বলতে চাইছেন এসব কিছুর মূলে ওই বুড়ো মকরধ্বজ? হিয়ার ছবি সেই কথাই বলতে চাইছে হয়তো। ইস, আপনাদের সবার মধ্যে রাশিফলের পাতা আমি সব থেকে বেশি দেখতাম, অথচ এটা আমার মাথাতে আসেনি। আপনার সত্যি এলেম আছে স্যার, হাত বাড়িয়ে দেয় অরিজিৎ। তাহলে এবার কি করব স্যার? এবার আর বিশেষ কিছু নয়, ওই বাড়ি থেকে মানবেন্দ্র আর মকরধ্বজ দুজনকেই প্রথমে তুলে আনবো, তারপরে মানবেন্দ্রকে বাদ দিয়ে তার ভাইকে ভালো করে জেরা করতে হবে। বাকিটা পরে দেখা যাবে। তার আগে আমি বড় সাহেবের সঙ্গে একবার কথা বলি। তুমি কি বলো মৃত্যুঞ্জয়? আমার মতে আপনি প্রথমে হিয়ার মা বাবা আর ঠাকুমাকে একটু কড়া করে জেরা করুন। দেখবেন কিছু না কিছু সূত্র আমরা পাবো। তারপরে সেই সূত্র ধরে ওই 2 ভাইকে তুলে আনবেন। কারেক্ট। শ্যামল দত্তর ফোন বেজে ওঠে। এই যে বড় সাহেব নিজেই ফোন করেছেন। হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ, ওই বিষয়ে কথা বলার জন্য আমি এক্ষুনি আপনাকে নিজেই ফোন করতাম। এই কেস তো মনে হচ্ছে বেজায় গোলমাল দিকে যাচ্ছে। কথা বলতে বলতে বারান্দার দিকে এগিয়ে যান শ্যামল দত্ত। মুখ কালো করে চেয়ারে বসে থাকে অরিজিৎ। কি হলো অরিজিৎ দা? ভাবছি ভাই, আমি নিজেও তো 2 মেয়ের বাবা। ভাবছি মেয়েগুলোকে কি করে বড় করব। তোমার অনুমান যদি যথার্থ হয়, তবে বুঝতে পারছো কি ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে চলেছি। মিত অরিজিতের কাঁধে একটা হাত রাখলো। 3-3টে পুলিশি গাড়ির দরজা সশব্দে একযোগে বন্ধ হতেই ব্যানার্জি বাড়ির ব্যালকনিতে এবং জানালায় বেশ কিছু মাথার উকিঝুঁকি দেখা গেল। আইসি শ্যামল দত্ত, অরিজিৎ, মিত যখন এক বিশাল ফোর্স নিয়ে সোজা বসার ঘরে প্রবেশ করলেন, তখন ঘরের থমথমে বাতাসে এক মুহূর্তে চরম আতঙ্ক ও বিহ্বলতা ছড়িয়ে পড়ল। কোনো ভদ্রতা বা তোয়াজ করার সুযোগ না রেখে শ্যামল দত্ত কড়া ও বজ্রকঠিন কণ্ঠে উচ্চস্বরে নির্দেশ দিলেন, যেন পুরো বাড়ির সমস্ত যাতায়াতের পথ এখনই সিল করে দেওয়া হয়। তারপরে বরফ শীতল গলায় বললেন, বিশেষ কিছু জরুরি জিজ্ঞাসাবাদ করার জন্যই আজ রাতে আমাদের আবার আসতে বাধ্য হতে হলো। কথাটা শুনে ড্রয়িং রুমে উপস্থিত অফিস থেকে সবেমাত্র বাড়ি ফিরে সোফায় ক্লান্ত হয়ে বসা অজিতেশ, অমিতেশ আর প্রমথেশ বিস্ময়ে হা করে ওনাদের দিকে তাকিয়ে রইল। মানস ব্যানার্জি উদ্বিগ্ন মুখে সামনে এগিয়ে এলেন। তিনি ব্যাকুল গলায় প্রশ্ন করে উঠলেন, কি ব্যাপার অফিসার, আজকে এতজন পুলিশ নিয়ে হঠাৎ কি মনে করে? আপনারা কি আমাদের হিয়ার কোনো খোঁজ পেলেন? সেই কথার উত্তর না দিয়ে শ্যামল দত্ত বললেন, আমি আলোকমালা দেবী এবং হিয়ার মার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। কথাটা শোনা মাত্রই আলোকমালা দেবী কপালে বিরক্তির ভাঁজ ফেলে মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, আমার যা বলার ছিল আগের দিনই পরিষ্কার বলে দিয়েছি, নতুন করে আমার আর কিছু বলবার বা শোনাবার নেই। উত্তরে অরিজিৎ এবার নিজের মেজাজ আর চেপে রাখতে পারল না। গলার স্বর বেশ খানিকটা চড়িয়ে কড়া সুরে বলল, কিছু মনে করবেন না আলোকমালা দেবী, আপনার একটা 17 বছরের নাতনি নিখোঁজ হয়ে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তের খাতিরে একটা প্রশ্নের জায়গায় আমরা যদি 3 বার জিজ্ঞেস করে বিশেষ কোনো সূত্র খুঁজে পাই, তবে আমাদের মনে হয় আপনাকে আমরা যতবার ইচ্ছে ঠিক ততবারই জেরা করতে পারি। পরিবেশটা মুহূর্তেই থমথমে উত্তপ্ত হয়ে উঠল। অবস্থা বেগতিক দেখে সুলগ্না দেবী নিজেই শাশুড়ির দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলে উঠলেন, আহা মা, আপনি প্লিজ মিছিমিছি মেজাজ হারাবেন না তো। তারপর মিতের দিকে ঘুরে শুকনো মুখে ব্যাকুল গলায় বললেন, বলো তুমি কি জানতে চাও, বলো। মিত সোজা সুলগ্না দেবীর চোখে চোখ রেখে ধারালো প্রশ্নটা ছুড়ে দিল, হিয়া
কোনো কথা বারবার আপনাদের কাছে জানানোর বা বোঝানোর চেষ্টা করেছিল, যে কথাটাকে আপনারা অবহেলা করেছিলেন আর একদম গুরুত্ব দেননি? কোনো কথা আছে এরকম? আলোকমালা দেবীর সঙ্গে সঙ্গে চড়া গলায় রুখে দাঁড়িয়ে বললেন, তেমন কোনো কথার আমাদের এই মুহূর্তে অন্তত মনে পড়ছে না। মিত সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে দাঁড়িয়ে একটা ধূর্ত হাসি হাসলো, বরফের মতো শীতল গলায় বলল, আপনার মনে নাই পড়তে পারে, কিন্তু উনি মানে হিয়ার মা কিছু মনে করতে পারছেন কিনা সেটা আপনি নিশ্চিত হয়ে বলছেন কি করে? বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অন্তর্যামী হয়ে যায় বলে তো আমার অন্তত জানা নেই। মিত এক পা এগিয়ে এসে সোজা সুলগ্না দেবীর মুখোমুখি দাঁড়ালো। মনে করে বলুন, আলটিমেটলি মেয়েটা কিন্তু আপনার। আমি তো আগের দিনই সব বলেছি, হিয়া মাঝে মধ্যেই রাতে ওর নিজের ঘরে একা শুতে ভয় পেত, আমার কাছে চলে আসতো, শুধু ভয়ই পেত। মিত একদম নিচু কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞেস করলো, নাকি ভয় পাওয়ার পেছনের আসল কারণটাও মুখ ফুটে আপনাকে বলার চেষ্টা করত, যা আপনি আমাদের কাছে চেপে গেছেন? দেবপ্রিয় আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, আকুল গলায় বললেন, বৌদি, ওনারা যখন এভাবে বারে বারে কথাটা জিজ্ঞেস করছেন তখন নিশ্চয়ই এর পেছনে খুব বড় কোনো কারণ আছে। তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো বৌদি, কেন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তুমি বারবার মার দিকে তাকাচ্ছ? আসলে হিয়ার ঘরে বারান্দাটার দিকে একটা বড় জানলা আছে, ওটা তো এমনি সময় এসি চললে বন্ধই থাকে, কিন্তু মেয়েটার ছোটবেলা থেকে ঠান্ডার ধাত, এসির হাওয়ায় কাশি হতো বলেও জানলাটা প্রায়ই ওকে কিছুটা খুলে শুতে হতো। একটু থেমে তিনি বললেন, হিয়া মাঝরাতে ভয়ে পেয়ে আমার ঘরে ছুটে আসতো মাঝে মধ্যে। ও আমায় বারবার বলতো, মা, রাতে কেউ ওই খোলা জানলা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে দরজার ভেতরের ছিটকিনিটা খোলার চেষ্টা করে। ও বলতো, জানলার বাইরে অন্ধকার বারান্দায় সেই লোকটার চশমার কাছে আলো ঠিকরে ওঠে। মিত এক পা এগিয়ে গিয়ে সুলগ্না দেবীর আরও মুখোমুখি দাঁড়ালো। ওর কণ্ঠস্বর এবার অদ্ভুত শান্ত কিন্তু অনমনীয়। আপনি আরও কিছু জানেন? মিত খুব নিচু অথচ স্পষ্ট গলায় বললেন, বলুন, সবটা বলুন। আজ না বললে কাল আর হিয়াকে জীবিত ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক তখনই এতক্ষণ চুপ করে থাকা বড় কাকা মানবেন্দ্র ব্যানার্জি আর নিজেকে সামলাতে পারলেন না। ড্রয়িং রুমে নীরবতা চুরমার করে তিনি হিংস্র হুঙ্কার দিয়ে উঠলেন, সব যদি বৌমাই বলবে, তবে আপনারা খাকি পোশাক পরে কি করতে এসেছেন? পুলিশ ফোর্সের বহর দেখে মনে হচ্ছে কোনো মহা তদন্তে নেমেছেন। একটা 16-17 বছরের বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আজ 3 দিন হতে চলল, আপনারা একটা মাছি পর্যন্ত খুঁজে বার করতে পারছেন না। নিজের কাজের কোনো যোগ্যতা নেই, এসে কেবল নিরীহ বাড়ির লোকগুলোকে প্রতি রাতে এসে উত্তেজিত করছেন। মানবেন্দ্রবাবু, শ্যামল দত্ত খুব শক্ত গলায় বললেন, উত্তেজিত আমরা করছি না, আপনাদের নিজেদের বাড়ির ঘরের ভেতর থেকে একটা অন্ধকার দিক সামনে আসছে, যে ঘরের জানলা দিয়ে মাঝরাতে এক বিষাক্ত হাত হিয়ার ছিটকিনি খোলার চেষ্টা করত, কিন্তু সেই হাতটা কার? আপনার বাড়ির কোনো সদস্যের নয় তো? কি যা তা বলছেন আপনি অফিসার? আমার বংশের কোনো ছেলে এরকম হতেই পারে না, তাই বুঝি? কিন্তু আমাদের অনুমান যে অন্য কথা বলছে। দেখছো তো বৌদি, তোমার বড় ছেলের মেয়েটা আমাদের পরিবারের মান সম্মান একদম নষ্ট করে দিল। না করতো ঠিক মতো পড়াশোনা, না আচার ব্যবহারে ভালো ছিল। তারপরে অরিজিতের দিকে তাকিয়ে বললেন, এমন নিরেট মেয়েকে আমি তো পড়া দেখাতেও চাইতাম না শেষের দিকে। নেহাত বৌদি কখনো কখনো জোর করে পাঠাতো তাই। বড় কাকা, চিৎকার করে ওঠে দেবপ্রিয়, তুই থাম। ধমকে ওঠেন মকরধ্বজ, খুব ভাইজির প্রতি দরদ হয়েছে না? চোখের ওপর দেখতে পাচ্ছিস না গোটা বাড়ি প্রতিটা মানুষকে তোর ভাইজির জন্য প্রতি রাতে নাকাল হতে হচ্ছে? এইবার মিত এগিয়ে এসে মানবেন্দ্র আর মকরধ্বজের দিকে, আপনিও কি আপনার দাদার মতোই হিয়াকে নিরেট বলে পড়াতে চাইতেন না? মকরধ্বজের স্ত্রী উত্তর দেন, বর্দার বয়স অনেকটাই হয়েছে, অতটা মেজাজ ধরে রাখতে পারেন না, কিন্তু আমার স্বামী প্রতি সপ্তাহে নিয়ম করে হিয়াকে নিয়ে প্রায় জোর করে পড়াতে বসতেন, বেশ রাত অবধি পড়াতেন। বাহ, বেশ দায়িত্বশীল দাদু বলতে হবে। এই যে ছোকরা, ব্যঙ্গ করছো ঠাকুরপোকে? কতটা সিরিয়াস ছিল জানো সে হিয়ার লেখাপড়া নিয়ে? প্রতি সপ্তাহে আমাকে এসে বলে যেত, বৌদি, আজ রাতে কিন্তু অবশ্যই মেয়েটাকে পাঠিও, না হলেও পিছিয়ে পড়বে। আর আপনি আর সুলগ্না দেবী জোর করে মেয়েটাকে ওনার কাছে পাঠাতেন, তাই তো? জোর করবো না তো কি? দিনে দিনে নম্বরের যে হাল হচ্ছিল, ওনার কাছে পড়েও তো বিশেষ সুবিধে হয়নি, তাই না? তাহলে এই বয়সে মাঝরাত অবধি নাতনিকে পড়ানোর ব্যাপারে ওনারই বা এত আগ্রহ কিসের জন্য? অমিতেশ এগিয়ে আসে এবার, দেখলে তো বাবা, তোমাকে আমি বহুবার বলেছি, রাত 12টা 12:30 অবধি বর্দার মেয়েকে পড়ানোর কোনো
প্রয়োজন তোমার নেই, না তুমি শুনলে না। আবার ওই বাড়িতে অত রাতে তাকে পৌঁছে দিতে যেতে। ভালো মানুষের যুগ আর নেই, এটা যে তুমি কেন বোঝো না। ভালো মানুষের কথা পরে ভাবা যাবে, মিত বলে। ওই গেটের চাবিটা আপনি ছাড়া আর কার কার কাছে থাকে? অনির্বাণ ক্লান্ত স্বরে উত্তর দেয়, গেটের চাবিটা মার কাছে থাকে একটা, আর মেজো কাকার কাছে একটা থাকে। মিত শ্যামল দত্তের দিকে তাকায়, তার কাছে এগিয়ে গিয়ে মৃদু স্বরে কিছু একটা বলে। শ্যামল দত্ত বরফ শীতল গলায় অনির্বাণের দিকে তাকিয়ে বলেন, শুনুন মিস্টার ব্যানার্জি, আপনার মেয়েকে বাইরে আমরা সম্ভাব্য সমস্ত জায়গায় প্রায় খুঁজে ফেলেছি। কোনো জায়গা থেকে কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। সিসি ক্যামেরায়ও কোনো হদিশ নেই। আমার কাছে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আছে। আমি এই মুহূর্তে ব্যানার্জি বাড়ি তল্লাশি করব। মানবেন্দ্র ব্যানার্জি মুখ লাল করে সামনে তেড়ে এসে চেঁচিয়ে উঠলেন, কি বললেন? তল্লাশি চালাবেন? কোন সাহসে? আমাদের বংশের শতাব্দী প্রাচীন ঐতিহ্য আর আভিজাত্যকে ধুলোয় মেশানোর চক্রান্ত করছেন আপনারা। রাজনৈতিক দরবারে আমাদের প্রভাব কতখানি তা এসপি সাহেব ভালোই জানেন। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া এক পাও এগোতে দেব না আমি। পাশ থেকে মকরধ্বজ ব্যানার্জিও দাদার সুরে সুর মেলালেন, ঠিক কথা। শ্যামল দত্ত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পকেট থেকে সিল করা অফিসিয়াল কাগজটা বের করে টেবিলের ওপর সশব্দে রাখলেন। তারপর কড়া গলায় নির্দেশ দিলেন, অরিজিৎ, ফোর্সকে নিয়ে কাজ শুরু করো, আর দেখো কেউ যেন ঘরের বাইরে যেতে না পারে। কাজটা আপনি ভালো করলেন না অফিসার, গর্জন করেন মানবেন্দ্র। তারপর মিতের দিকে আঙুল তুলে বলেন, তোমার বারবারন্ত আমি ছোটাবো হে ছোকরা। মিত মুচকি হেসে বলে, আমাকে নিয়ে আপনি মাথা ঘামানোর অনেক সময় পাবেন। আগে আপাতত নিজের সহধরকে সামলান। দেবপ্রিয় আর অনির্বাণ দৌড়ে এসে মিতের হাত দুটো ধরে। এ কথা বললে কেন ভাই? বললাম তার কারণ আমার অনুমান বলছে এই কাজের সঙ্গে আপনাদের মেজো কাকা মকরধ্বজ ব্যানার্জি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন। অজিতেশ, অমিতেশ আর প্রমথেশ রুখে আসে মিতের দিকে। দেবপ্রিয় ভাইদের নিরস্ত করে, ওনারা যেটা করতে চাইছেন করতে দে না ভাই। কিন্তু ওই ছেলেটা যে আমার বাপের দিকে আঙুল তুলছে সেটা দেখতে পাচ্ছিস না? আর যার কারণে আঙুল তুলছে সে যে আমার ভাইজি আর তোরও ভাইজি, সেটা তুই দেখতে পাচ্ছিস না? গর্জন করতে থাকে অমিতেশ, একবার শুধু ওই মেয়েটা ফিরে আসুক, তারপর ওই বলবে ওর হারিয়ে যাওয়ার আসল কারণ। তখন আপনার সমস্ত তথ্য ভুল প্রমাণ হবে, বুঝলেন শখের গোয়েন্দা? তারপর আপনাকে আমি বুঝে নেব। মৃদু হাসে মিত, সে সুযোগ আপনি পাবেন না। আমার অনুমান যে ঠিক সময় তা প্রমাণ করবে। কিন্তু মৃত্যুঞ্জয়, আপনি মেজো কাকার উপর এমন একটা আরোপ চাপালেন কি করে? অস্থির গলায় প্রশ্ন করে অনির্বাণ। ডায়েরিতে হিয়ার আঁকা ছবি আমাকে সেই কথা বলেছে মিস্টার ব্যানার্জি। আপাতত চলুন বাড়িটা ভালো করে খুঁজে দেখি। সুলগ্না ঘরের একটা দরজা ধরে থরথর করে কাঁপতে থাকে। শাশুড়ির দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল মা মেজো কাকার কাছে বারবার মেয়েটাকে পড়তে পাঠানোর? ও যখন যেতে চাইতো না, ও যখন বারবার বলতো মেজো কাকাকেও ভয় পায়, ওর অস্বস্তি হয় মেজো কাকার কাছে গেলে, কেন তখন আপনি সে কথার গুরুত্ব দিলেন না? অরিজিৎ সুলগ্নার দিকে তাকিয়ে বলেন, অন্যের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই ম্যাডাম। আপনার মেয়ের অস্বস্তি হচ্ছে, সে ভয় পাচ্ছে পরিবারের একজনকে, সেটা জানার পরেও আপনার এই বিষয়টাই গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। আমি বিষয়টা এইভাবে বুঝতে পারিনি, বিশ্বাস করুন। ও আমায় বলেছিল মেজো দাদু আমায় কেমন করে জড়িয়ে ধরে। আমি বলেছি দাদু হয় তাই স্নেহ করে। কি করে বুঝবো বলুন তো, দাদু হয়ে নাতনিকে অমর নোংরা দৃষ্টিতে দেখবে কেউ? আহ বৌমা, সবটাই কিন্তু এখনো পুলিশের অনুমান। আগে থেকে শুধু শুধু মেজো ঠাকুরপোর নামে দোষ দিও না। ব্যানার্জি বাড়ির একটা মান সম্মান আছে। ফুঁসে ওঠে দেবপ্রিয়, রাখো তোমার ব্যানার্জি বাড়ি আর তার মান সম্মান। যে বাড়িতে দাদু নাতনির গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, সেই বাড়ির মান সম্মান নিয়ে কোনো কথা আর তোমার থেকে আমরা শুনবো না মা। আপনি চলুন অফিসার, আমি এই বাড়ির প্রতিটা গলি খুঁজে আপনাকে দেখাবো। অরিজিৎ সেনের নেতৃত্বে সশস্ত্র ফোর্সের বুটের আওয়াজে ব্যানার্জি বাড়ির ধুলোবালি উঠতে লাগলো। ভারী মেহগনি কাঠের দরজাগুলো একের পর এক সশব্দে খুলে তল্লাশি চলতে লাগলো। মিত সোজা গিয়ে ঢুকলো মকরধ্বজ ব্যানার্জির ঘরে। আলমারি, টেবিল আর পড়ার ঘরের অগোছালো ফাইলের স্তূপ সরিয়ে মিতের চোখ গেল কোণে ড্রেসিং টেবিলটার দিকে। চিরুনির পাশেই ধুলো জমে থাকা আয়নার সামনে পড়ে রয়েছে একটা দামি পাওয়ারের চশমা, হিয়ার চশমা। অনির্বাণ চিৎকার করে ওঠে। মিত সাবধানে চশমাটা একটা প্লাস্টিকে মুড়ে নিল।
ঠিক তখনই খাটটার দিকে এগোতেই খাটের তোশকের তলায় আটকে থাকা একটা গোলাপি রঙের স্পঞ্জি হেয়ার ব্যান্ড মিতের নজর কাড়ল। সুলগ্না পাগলের মতো হেয়ার ব্যান্ডটা মিতের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, এই তো সেই হেয়ার ব্যান্ডটা যেটা পরে হিয়া রাতে ঘুমায়। ঘরের মহিলারা ততক্ষণে থমকে গেছে। হেয়ার ব্যান্ডটা হাতে নিয়ে মিত ধীর পায়ে মকরধ্বজের ঘরের পেছনের বারান্দাটায় গিয়ে দাঁড়ালো। সেখানে চোখ পড়তে মিত দেখতে পেল দেওয়াল ঘেঁষে উঠে গেছে একটা পুরনো সিঁড়ি। এই সিঁড়িটা কোথায় গিয়ে মিশেছে দেবপ্রিয়? সিঁড়িটা সোজা গিয়ে মিশেছে ব্যানার্জি বাড়ির পরিত্যক্ত ছাদে। ওইদিকে কেউই যায় না আর। মিত ভালো করে সিঁড়ির ধাপগুলোর দিকে তাকালো। ধাপের ওপর জমে থাকা ধুলোর আস্তরণের মধ্যে স্পষ্ট টেনে হিচড়ে ওপরের দিকে ঘষে নিয়ে যাওয়ার চিহ্ন। স্যার, এদিকে আসুন। এক মুহূর্ত সময় নষ্ট না করে মিত, দেবপ্রিয়, শ্যামল দত্ত আর অরিজিৎ দ্রুত পায়ে সেই পেঁচানো সিঁড়ি বেয়ে ওপরে চিলেকোঠার দিকে উঠে গেল। তার পেছনে দৌড়াতে দৌড়াতে আসলো অনির্বাণ, সুলগ্না এবং বাড়ির বাকি সদস্যরা। লাথি মেরে চিলেকোঠার কাঠের পুরনো জং ধরা দরজাটা ভাঙতেই ভেতরে এক বিভীষিকা ফুটে উঠল। ঘরের এক কোণে চট আর নোংরা বস্তার ওপর অর্ধচেতন, বিবস্ত্র প্রায় আর রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে হিয়া। দুটো হাত আর পা দড়ি দিয়ে বাঁধা, সারা শরীরে আঘাতের চিহ্ন, ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে। মিত চিৎকার করে ছুটে গিয়ে নিজের গায়ের জামা খুলে হিয়ার গায়ে জড়িয়ে দিল। শ্যামল দত্ত দ্রুত বোতল থেকে জল নিয়ে হিয়ার চোখে মুখে ছিটিয়ে দিতেই মেয়েটা ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকালো। সামনে এক ঝাঁক পুলিশ, কাকা দেবপ্রিয় আর পেছনে কেঁদে ওঠা মা সুলগ্না দেবীকে দেখতে পেয়ে 17 বছরের মেয়েটা যন্ত্রণায় ফুপিয়ে ডুকরে কেঁদে উঠল। সুলগ্না দেবী মেঝে হাঁটু কেড়ে বসে মেয়েকে জড়িয়ে ধরতেই হিয়া মায়ের বুকে মুখ গুজে আর্তনাদ করে উঠল, মা, ও মা, মেজো দাদু আমার সাথে যে কতবার। আর বলতে হবে না মা, আমি সবটা বুঝতে পেরেছি। অনির্বাণ ব্যানার্জি কাঁদতে কাঁদতে স্ত্রীর পাশে বসে পড়েন। বাবা জানো, সেদিন সকালে আমি যখন ঘুমোচ্ছিলাম দাদু বলল তুমি নাকি দাদুর ঘরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছো। আমি দৌড়ে দাদুর ঘরে যেতে দাদু আমার মুখে একটা রুমাল দিয়ে আমাকে অজ্ঞান করে ফেললো। তারপর থেকে আমি এখানে। আর ওই লোকটা আমার সাথে কতবার যে অসভ্যতামি করেছে কাকাই জানো, আমায় এক বিন্দু জলও দেয়নি। হাঁপাতে থাকে হিয়া। দেবপ্রিয় হিংস্র বাঘের মতো চিলেকোঠার সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা মকরধ্বজের সামনে এসে দাঁড়ায়। তারপরে কিছু বুঝে ওঠার আগে নিজের পুরো গায়ের শক্তি দিয়ে মকরধ্বজের মুখে এক সজোরে থাপ্পড় মারে। সশব্দে আছড়ে গিয়ে পেছনের মার্বেলের পিলারে মাথা ঠুকে পড়ে যায় মকরধ্বজ। পিলারের কোনায় লেগে মকরধ্বজের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। পুরো ব্যানার্জি বাড়ি তখন হিয়ার কান্না রক্তে ভাসা মকরধ্বজের গোঙানিতে স্তব্ধ হয়ে গেছে। ছুটে আসেন মকরধ্বজের স্ত্রী, তুমি এই কাজ করেছো? তুমি তো আমার গোটা জীবনটাই নষ্ট করে দিলে গো। আমার তো কোনো কর্মজীবন ছিল না, আমি তো শুধু অমিতেশের মা আর মকরধ্বজ ব্যানার্জি স্ত্রীর পরিচয় বেঁচেছিলাম। এবার বাকি জীবনটা আমাকে একজন ধর্ষকের স্ত্রীর পরিচয়ে বাঁচতে হবে। ওইটুকু মেয়ের সঙ্গে এমন কাজ করার প্রবৃত্তি তোমার হলো কি করে? মকরধ্বজের শার্টের কলার আঁকড়ে বৃদ্ধা চিৎকার করতে থাকেন। মাকে সরিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে অমিতেশ। মুখ নিচু করে থাকেন মকরধ্বজ। মানবেন্দ্র ব্যানার্জি অসুস্থ বোধ করতে থাকেন। মৃদু স্বরে বলেন, আই অ্যাম সরি অফিসার, কুলাঙ্গারটাকে আপনারা নিয়ে যান। আর এই যে ছোকরা, মৃত্যুঞ্জয় নাকি যেন নাম তোমার, কিছু মনে করো না বাবা। আমি যে ভাবতেও পারিনি ব্যানার্জি বাড়ির কোনো পুরুষ তার নাতনিকে ধর্ষণ করতে পারে। বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আপনারা বাকি কাজ করুন স্যার। আমার যতটুকু করার ছিল আমি করে দিয়েছি। তারপর দেবপ্রিয়র দিকে তাকিয়ে বলেন, হিয়াকে হসপিটালাইজড করতে হবে, আর বাকিটা স্যার আপনাদের বলে দেবেন। আমি আসছি। আপনি থাকবেন না স্যার? না ভাই, আমি তো পুলিশের কেউ নই, কিন্তু আপনি না থাকলে মেয়েটাকে বোধহয় আমরা আর জ্যান্ত। মেয়েটাকে দেখে রাখবেন। এর পরের লড়াইটা কিন্তু আরও শক্ত। মাথা নাড়ে দেবপ্রিয়। ধীরে ধীরে ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে আসে মিত। চোখটা জ্বালা করছে ভীষণ। বাচ্চা মেয়েটার ওই রক্তাক্ত চেহারাটা কোনোদিনই হয়তো মাথা থেকে বেরোবে না। সামনে কালী মন্দির। মিত দাঁড়িয়ে পড়ে। কিন্তু কেন মা? স্নেহের দৃষ্টি কোনো পাশবিক শক্তিতে, কামুকতায়, লালসায় ভরে ওঠে বলতে পারো? জগৎজননীও নিরুত্তর হয়ে শুধু চেয়ে থাকেন।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।